বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুগণ, বিশেষ করে ইরান জাতিকে, ইরানি আমাদের যে ভাইগণ আছে তাদেরকে সম্মুখে রেখে আমি এই ভিডিওটি, এই চিত্রকর্মটি তৈরি করেছি, যা এখন আমি ধারণ করে সেটা আমার ইন্টারনেট যে মাধ্যমগুলি আছে, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমি সেটা আপলোড করব। বন্ধুগণ, এখানে আমি প্রথমেই লিখেছি ইরানি জাতির নিরাপত্তা ও সামাজিক সংগতির জন্য মসজিদ কেন্দ্রিক প্রস্তাবিত পারিবারিক ব্যবস্থা কাঠামো। আপনারা জানেন, ইরান যে গত 12 দিন যুদ্ধ করেছে, যুদ্ধের প্রথম অংশে এই ইহুদি ফাসেক জাতি প্রতারণার মাধ্যমে ইরানের ভিতরে ঢুকে তাদের মুসাদ এজেন্টদের মাধ্যমে বহু ইরানি জেনারেল এবং বিজ্ঞানীকে হত্যা করেছে। ইরানি জাতি বুঝে ওঠার আগেই তাদের অনেক ক্ষতি করে ফেলছে। আর তারা এর পূর্বে নাটক সাজাইছিল যে তারা এখন এই ধরনের কোনো যুদ্ধে আসবে না, তারা নিজেরা সংকটাময় একটি অবস্থার মধ্যে আছে। অর্থাৎ নেতানিয়াহুকে নিয়ে, তখন তার সরকারকে নিয়ে তাদের মধ্যে একটি খুব হযবরল বা খুব নেগেটিভ একটা অবস্থান ওরা প্রদর্শন করতেছিল। যা ছিল তাদের, অর্থাৎ ইরানি জাতিকে বা অন্য মুসলমানদেরকে প্রতারণা করার জন্য তাদের নিজস্ব একটা ফাঁদ। এরা এই সমস্ত এরা মুনাফেক এবং কাফের, এদের চরিত্রটাই হলো প্রতারণা এবং পিছন থেকে আক্রমণ করার চেষ্টা। এরা সম্মুখে বীরের মতো আসতে এরা কখনো উৎসাহ বোধ করে না, এরা এই সাহসী না। কিন্তু মুসলমান বা একজন ইমানদার এই ধরনের কর্ম করে না, করতে পারে না, কারণ মুহাম্মদ মুসা ইসলামের শিক্ষা এবং চরিত্রের মধ্যে এটা নাই যে কাউকে প্রতারণার মাধ্যমে কাউকে তার বুঝতে না দিয়ে তার পিছন দিক থেকে বা তাকে প্রলুব্ধ করে খাদে ফেলে দেওয়া বা তার ক্ষতি করার যে চেষ্টা, এটা একজন মুসলমান করে না। মুহাম্মদ ইসলামের চরিত্রের মধ্যে এটা নাই। মুসলমান তাই করে যা মুহাম্মদ ইসলামের চরিত্রের অংশ। প্রকাশ্যে এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে, ঘোষণা দিয়ে, কারণ ব্যাখ্যা করে সে জাতি বা সে ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ, এটার নাম হইল ইসলাম, এটার নাম মুসলমান, এটা মুহাম্মদ ইসলামের চরিত্র। কিন্তু এই ইহুদি, এই নাসারা, এই জালেম জাতি যারা ফিলিস্তিনের এই মুসলমানদেরকে ফিলিস্তিনের ভূমি দখল করে যারা নাকি সেখানে গণহত্যা চালাচ্ছে আজকে 70-72 বছর যাবৎ, এবং এদের যারা দূষর, এদের যারা সাহায্যকারী, এদের যারা আশ্রয়দাতা, তারা তাদেরই মতো একই জিনিস, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। তারা মিথ্যাবাদী, তারা প্রতারক। বন্ধুগণ, এই চরিত্রটি আমরা দেখেছি ইরানের গত 12 দিনের যুদ্ধের প্রথমাংশে এবং এখন পর্যন্ত চলমান এদের এই প্রতারণার ফাঁদ। এই অবস্থাতে বিশেষ করে মুসলিম দেশগুলিকে সুসংগঠিত একটা সমাজ ব্যবস্থার মধ্যে প্রবেশ করানোর জন্য আমি আল আমিন, আমার গবেষণা প্রতিষ্ঠানের নাম এস রিচার্স পরিবার বাংলাদেশ, এই ব্যানারে আমি যে গবেষণা করেছি গত 40 বছর যাবৎ, তার প্রেক্ষিতে আল্লাহ তাআলা আমাকে যে জ্ঞান দিয়েছে, সেই জ্ঞানের আলোকে
আমি যে প্রস্তাবনা এখানে রেখেছি আপনারা সেটা শুনতে, পড়তে, দেখতে সবই পাবেন ইনশাআল্লাহ। আবার এটা পড়তেছি, ইরানি জাতির নিরাপত্তা ও সামাজিক সংগতির জন্য মসজিদ কেন্দ্রিক প্রস্তাবিত পারিবারিক ব্যবস্থা কাঠামো। এই হেডলাইনটুকুর পরে দেখেন ভিতরে কি আছে। ভিতরে আছে এই যে এখানে যুদ্ধের প্রথম অংশে যেভাবে ইহুদি মুসাদ এজেন্ট ইরানের সমাজে প্রবেশ করে ব্যাপক ক্ষতি সাধন করেছে, শত্রুর এমন সকল প্রচেষ্টাকে প্রতিরোধ করার জন্য এবং জাতীয় সংহতি সুদৃঢ় করার লক্ষ্যে এসএস রিচার্জ পরিবার বাংলাদেশের উদ্ভাবিত মসজিদ ভিত্তিক ইসলামিক সমাজ ব্যবস্থার গ্রাফিক্যাল চিত্র দেখানোর তত্ত্ব অনুসরণ করে মসজিদ ভিত্তিক সমাজের শিশু, নারী, যুবক, বৃদ্ধ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সমস্ত দেশে প্রতিটি পাড়া মহল্লাতে জরুরি ভিত্তিতে সামাজিক পরিচালনা ব্যবস্থা কাঠামো প্রয়োজন। ইরানি জাতিকে কঠিন ও কঠোর যুদ্ধ করতে হবে, আল্লাহ এমনটাই চাচ্ছেন। বিজয় আল্লাহ দিবেন, এই বিশ্বাস দৃঢ়ভাবে ধারণ করতে হবে। শুধু ইসরায়েল নয়, তাদের সহযোগীকেও আল্লাহ ধ্বংস করবেন ইনশাআল্লাহ। বন্ধুগণ, আমি যে অংশটুকু আপনাদেরকে পড়ে শোনালাম তার প্রেক্ষিতে আমার যে বক্তব্য তা হচ্ছে যে ইরানি জাতির পাশে সমস্ত মুসলিম বিশ্বকে দাঁড়ানো উচিত। কিন্তু মুসলিম বিশ্বের যারা নাকি এখন নেতৃত্ব দিয়ে আসছে, অর্থাৎ সরকার যারা চালাচ্ছে, তাদের অধিকাংশই হইল বিশ্বাসঘাতক মির্জাফর এবং ইহুদিদের এবং আমেরিকানদের দূষর বা তাদের দ্বারা নিয়ন্ত্রিত। এই বিষয়টা আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি, জানতে পাচ্ছি, বুঝতে পারতেছি। এমত অবস্থায় আমাদের জন্য একটি মাত্র কৌশল পথ খোলা, সেটা যে সমস্ত সরকার, রাষ্ট্র কাঠামো ব্যবস্থাপনাকে দিয়ে আমরা সাহায্য পাব না এবং আল্লাহ এদেরকে ধ্বংস করুক, কিন্তু এই সমস্ত সকল দেশের মুসলিম সাধারণ যে জনতা, আমরা সর্বসাধারণ যাদেরকে আমরা বলি, তাদের 80-90%, 95-99% মানুষ পর্যন্ত আল্লাহর ইচ্ছা মোতাবেক ইরানিদের সাথে আছে এবং ইরানিদের সাথে থাকবে। এর একমাত্র কারণ হলো যে আমরা মুসলমান, আমাদের নেতা একজন, তিনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সেই নেতার নেতৃত্বের অনুসরণে, তার আনুগত্যের চাদরে আবৃত হয়ে আমরা, বিশেষ করে আমি, ইরানি জাতিকে সর্বাত্মক সকল বিষয়ে সহযোগিতা করতে আল্লাহ তাআলার দেওয়া সর্বশক্তিটুকু আমি বিনিয়োগ করতে প্রস্তুত। বন্ধুগণ, এখানে যে বিষয়টি আমি প্রচণ্ডভাবে দৃঢ় কণ্ঠে আপনাদের সম্মুখে উপস্থাপন করতে করছি, তা হচ্ছে সাধারণ জনগণকে সুসংগঠিত করে মুহাম্মদ মুস্তাফা ইসলামের অধীন যে পারিবারিক কাঠামো মদিনাতে মুহাম্মদ ইসলাম সৃষ্টি করেছিলেন, সেই কাঠামোর, সেই চরিত্রের, সেই ব্যবস্থাপনার একটি অনুকরণীয় এবং অনুসরণীয় সর্বাত্মক কর্মকাঠামো এখন প্রত্যেকটা মসজিদকে কেন্দ্র করে
ইরানে তো করতেই হবে এবং সমস্ত মুসলিম দেশগুলিতেও করতে হবে, এবং এটা সর্বসাধারণেরই দায়িত্ব। এই দায়িত্বটা কিভাবে পালন করবেন? ইরানি জাতি এবং ইরানের যে জনগণ, ইরানের সরকার সেটা এখন করতে পারে খুব সহজেই, কারণ ইরানের সরকার ওই অন্যান্যদের মতো জনবিচ্ছিন্ন এবং ইসলাম বিদ্বেষী আমেরিকান বা পশ্চিমা মদতপুষ্ট নয়। এই সরকার অর্থাৎ ইরান সরকার আসলেই মৌলিক অর্থে অর্থাৎ ইসলাম তথা মুহাম্মদ মুস্তাফা ইসলামের যে চেতনা, চরিত্র, যে লক্ষ্য, যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের দিকে প্রবাহমান। কাজেই আজকে সে প্রবাহমানতাকে সুসংগঠিত সুকৌশলী ব্যবস্থাপনা দিয়ে সমাজে এক সুদৃঢ় অবস্থান তৈরি করতে হবে, এবং এটা প্রথম শুরুই করতে হবে ইরান থেকে। কারণ ইরানি জাতি এখন সবচেয়ে বেশি চ্যালেঞ্জের, সবচেয়ে বড় চ্যালেঞ্জের সম্মুখীন। কারণ এখন ইহুদি ইসরায়েলির অন্যায় যে যুদ্ধ, তার মোকাবেলা ইরানকেই করতে হবে, এবং এই যুদ্ধ থামবে না, সহজে থামার কোনো ব্যবস্থা নেই যতক্ষণ ওই জালেম জাতি ধ্বংস না হচ্ছে। কাজেই আমি আবারও বলছি, দেখেন এখানে লেখা আছে যে মসজিদ প্রতিটা পাড়া মহল্লা পরিচালনার জন্য নির্বাচনের মাধ্যমে পরিচালনা পরিষদ সদস্য হবেন 8 জন। আর এই যে মসজিদের চিত্র দেওয়া আছে, এই মসজিদের চিত্রটি আমি এই জন্য দিয়েছি যে এই মসজিদে বসেই প্রত্যেকটা পাড়া মহল্লাতে অর্থাৎ মসজিদকে কেন্দ্র করে নির্বাচন সংগঠিত হবে। এই যে নির্বাচনী মিশন এখানে লেখা আছে, তার জনগণ একত্রিত হবে মসজিদে, তাদের মহল্লা, তাদের এই মসজিদ কেন্দ্র করে যে সমাজটি ব্যবস্থাটি আল্লাহ তাআলা সৃষ্টি করে রাখছেন। কারণ আল্লাহর ঘরকে কেন্দ্র করে একটি সমাজ এমনি তৈরি হয়ে আছে, যদিও সেটা সুসংগঠিত না এবং সুনিয়ন্ত্রিত না এবং ব্যবস্থাপনা দ্বারা চালিত না। এটি শুধু মসজিদে আসে মানুষ আল্লাহর সাক্ষাৎ পাওয়ার জন্য বা আল্লাহর ইবাদত করার জন্য, মুহাম্মদ ইসলামের আনুগত্য করার জন্য। কিন্তু এখন আমি যে প্রস্তাবটি কি রাখছি, আমি যে আহ্বানটুকু জানাচ্ছি তা হচ্ছে যে এই মসজিদে যারা আসেন এবং যারা এখানকার মুসল্লি আছেন বা ভোটার আছেন, তারা একত্রিত হয়ে প্রথম একটা নির্বাচন করবেন নিজেদের মধ্যে। আর নির্বাচনের জন্য প্রথম 3 জনের একটি মিশন তৈরি করে নেবেন, 1 জন প্রধান, 2 জন সাহায্যকারী, এবং তারা নিজেরা এই মুসল্লিগণ নিজেরা নিজেদের মধ্যে থেকে, কেউ প্রার্থী হওয়ার সুযোগ নেই, নিজেদের মধ্য থেকে নাম প্রস্তাব করবেন। কেমন নামগুলি হবে? কি পাড়া পরিবার প্রধান 1 জন হবে, এটার জন্য নাম প্রস্তাব হবে। একাধিক বা বহু নাম প্রস্তাব হইতে পারে। নির্বাচনে 1 জন বিজয়ী হবেন, 1 জন পাড়া প্রধান হয়ে যাবেন যিনি নির্বাচিত হবেন। ঠিক এমনিভাবে তার সাথে সহযোগিতা করার জন্য নিরাপত্তা বিভাগ প্রধান, পরিবেশ বিভাগ প্রধান, খাদ্য বিভাগ প্রধান, বস্ত্র বিভাগ প্রধান, বাসস্থান বিভাগ প্রধান, শিক্ষা বিভাগ প্রধান এবং স্বাস্থ্য বিভাগ প্রধান, এই 7 জন বিভিন্ন খাতগুলি অর্থাৎ আমি যেগুলি দেখালাম, যেগুলি মৌলিক অধিকার বলা হয়, এই মৌলিক অধিকার ভিত্তিতে সমাজে অর্থাৎ এই পাড়া মহল্লাতে এই সমস্ত নিরাপত্তাহীনতাকে দূর করার জন্য যা যা করণীয়, পরিবেশ বিভাগের জন্য যা যা করণীয়, খাদ্য বিভাগ অর্থাৎ ক্ষুধার্তের খাদ্যের ব্যবস্থা করা এবং খাদ্যের যোগান দেওয়া, খাদ্যের সুষম করা, খাদ্যকে নিরাপদ করা, এই সমস্তগুলোর দায়িত্ব পালন করবে। বস্ত্র বিভাগ ঠিক এমনিভাবে বাস্তবসম্মত পরিবেশসম্মত বস্ত্র সকলের জন্য ব্যবস্থা করার চেষ্টা চালাবে। বাসস্থান বিভাগ উত্তম এবং নিরাপদ বাসস্থানের জন্য সকলের সহযোগিতা করবেন, সকলে মিলে তা করবে। শিক্ষা বিভাগ অর্থাৎ শিক্ষার জন্য প্রয়োজনীয় সকল উপকরণ সকল কিছু করতে হবে। এই সুসংগঠিত সমাজ ব্যবস্থাতে 1 জন শিক্ষা প্রদানের নেতৃত্বে কিভাবে করবেন আমি নিচে যাই আর বর্ণনাগুলি দিব। ঠিক একইভাবে স্বাস্থ্য বিভাগ। এখন আমরা
প্রথমে এখান থেকে এই নির্বাচন যেটা বললাম, এভাবে নির্বাচনের মাধ্যমে এই 7 জনকে আমরা নির্বাচিত করে নিলাম। নির্বাচিত করে নেওয়ার পর আমাদের কাজ কি? এখন আসেন আমরা আরো নিচে যাই। এই যে দেখেন, এই নির্বাচিত তো আমরা করলাম প্রথম মহল্লা পাড়ার মসজিদকে কেন্দ্র করে যে সমাজ, সে সমাজের মধ্যে থেকে 8 জনকে আমরা নির্বাচিত করে নিলাম। আমাদের ভোটে নির্বাচিত হয়ে তারা আমাদেরকে পরিচালনা করবে এই সমাজ, এই মহল্লাটা, অর্থাৎ এই মসজিদের মুসল্লিগণের সামাজিক, পারিবারিক, আর্থিক, মানে শিক্ষা সকল ব্যাপারে তারা তদারকি করবে এবং সহযোগিতা করবে, প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, সরকারকে সহযোগিতা করবে এবং বিশেষ করে ইরানিদের জন্য যে নিরাপত্তা বিভাগ, সেটার সকল তথ্য, সকল প্রত্যেকটা শিশুর থেকে বৃদ্ধ সকল জনগণ এই ব্যাপারে সর্বাঙ্গীন সহযোগিতায় অংশ নেবে। এখন আসেন এর পরবর্তী ধাপটাতে আমি যাচ্ছি। এই যে দেখেন এখানে লেখা আছে নির্বাচিত পরিষদের অধীন বয়স ও লিঙ্গ ভিত্তিক নির্বাচিত অঙ্গ সংগঠনের চিত্র। এই যে এখানে 6টা অঙ্গ সংগঠনের চিত্র আছে। এটা হলো এই যে হাজারা কাউন্সিল, আর হাজারা কাউন্সিলের সাথেই আছে ইসমাইল হাউস, অর্থাৎ যারা নাকি শূন্য থেকে 7 বছর পর্যন্ত শিশু, যারা হাজারা কাউন্সিলের কুলে থাকে বা তাদের অধীন থাকে সার্বক্ষণ। এরপর ইসমাইল ব্রিগেড। ইসমাইল ব্রিগেড হলো 7 বছর থেকে 14 বছর পর্যন্ত কিশোরদের একটা সংগঠন, এবং এটা ওদের এই বয়সী সকল শিশুদেরকে একত্রিত করে একটি নির্বাচন করে, যেভাবে আগে নির্বাচনের কথা বলছি, প্রস্তাবিত নাম প্রস্তাব করবে ওরাই ওদের মধ্য থেকে, এবং একটা নির্বাচন হবে। নির্বাচনে এদের মধ্যে থেকে ঠিক একইভাবে 7 জনের একটা পরিচালনা পরিষদ তৈরি হবে। তারা কি করবে? শুধু তাদের সংগঠনটাকে তারা পরিচালনা করবে। ইসমাইল ব্রিগেড প্রধান, নিরাপত্তা প্রধান, পরিবেশ, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, অর্থাৎ এই যে ওইখানে যেরকম প্রত্যেকটা দপ্তরের সাথে মিলায়, এখানে বয়স ভিত্তিক অর্থাৎ কিশোরদের একটা দপ্তরিক কাঠামো তৈরি হবে। এবং এটা করবেন কারা? এই নির্বাচিত পাড়া মহল্লা পরিষদ, যেগুলি পরিষদের দায়িত্বশীলগণ এইটা করবে। ঠিক এমনিভাবে ইসমাইল কমান্ড হচ্ছে 15 থেকে 25 বছরের যুবকদের। এদের কাজ হচ্ছে এই পাড়া পরিবারের সমস্ত কাজে সক্রিয়ভাবে এবং নেতৃত্ব দেওয়ার মতো সাহসিকতার সাথে কাজ করবে। এদেরও ঠিক অঙ্গ সংগঠনের এরকম একটা নির্বাচন করে নিতে হবে। নির্বাচনে একইভাবে ইসমাইল কমান্ড প্রধান, নিরাপত্তা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এরকম 7টি দপ্তর এদেরও থাকছে। ঠিক এমনিভাবে এই মধ্যে সিনিয়র যারা, অর্থাৎ যুবক থেকে বয়োজ্যেষ্ঠদের মধ্যে 40 বছর পর্যন্ত, 15 থেকে 40 বছর পর্যন্ত যে বয়স আছে, এই বয়সের ব্যক্তিগণকে আমরা এখানে লিখেছি ইসমাইল কাউন্সিল। এই যে লেখা আছে এখানে 25 থেকে 40, এই বয়সের ব্যক্তিগণ ইসমাইল কাউন্সিলের সদস্য, এবং তারাও একটি নির্বাচনের মাধ্যমে একইভাবে 7টি দপ্তর সৃষ্টি করে নেবে। ঠিক এমনিভাবে ইব্রাহিম কাউন্সিল, অর্থাৎ যারা নাকি 40-এর পরে বৃদ্ধ পর্যন্ত আমৃত্যু, এরা থাকবে এই ইব্রাহিম কাউন্সিলের সদস্য, এবং এরা সিনিয়র, এরা সকল বিষয়ে নিচে বয়সের ছোটদেরকে পরামর্শ দিবে, সহযোগিতা দিবে, এবং তাদের সাথে মিলে সর্বাত্মক সহযোগিতামূলক ভূমিকা পালন করবে। একইভাবে এখানে ইব্রাহিম কাউন্সিল প্রধান, নিরাপত্তা, খাদ্য, বস্ত্র, বাসস্থান আছে। এখন এই দপ্তরগুলি আবার এখানে আইসা দেখেন, আমি এটাকে আপনাদের সম্মুখে দেখাচ্ছি। এদের সমন্বয় করা হচ্ছে, কিভাবে করতে হবে, এই সমন্বয়টা কিভাবে করতে হবে এটা দেখেন। এই যে এখানে ওইখান থেকে যেমন আমি নিরাপত্তা বিভাগ প্রধান নিয়ে আসলাম, এই যে উপরে এই যে নিরাপত্তা বিভাগ প্রধান, এই নিরাপত্তা বিভাগ প্রধান এখানে আসলেন। ঠিক একইভাবে এই ইসমাইল হাজারা কাউন্সিলের নিরাপত্তা বিষয়ক ব্যক্তি এখানে আসবেন, সদস্য হবেন। আচ্ছা, আমি উপর থেকে এই দিক থেকে শুরু করছি। ইব্রাহিম কাউন্সিল যারা নাকি বয়োজ্যেষ্ঠ,
এদের যে নিরাপত্তা বিভাগের যিনি আছেন সদস্য, উনি ইব্রাহিম কাউন্সিলের সদস্য নিরাপদ এখানে চলে আসবে। অর্থাৎ এটা একটা গ্রুপ হয়ে যাবে, শ্রম দেওয়ার মতো, মাঠে কাজ করার জন্য গ্রুপ। এটা সাংগঠনিক কাজ, উপরেরগুলি সব সাংগঠনিক কাজের দপ্তর, আর এইগুলি এটা হলো মাঠে কাজ করার দপ্তর, গ্রুপ। এই গ্রুপে নিরাপত্তা প্রধান যিনি আছেন পাড়া মহল্লার, তিনি এখানে প্রধান থাকছেন, আর তার সাথে সদস্য থাকছে ইব্রাহিম কাউন্সিল, ইসমাইল কাউন্সিল, ইব্রাহিম কমান্ড, ইসমাইল ব্রিগেড, হাজারা কাউন্সিল, সকলের একজন একজন করে সদস্য এখানে এসে একত্রিত হয়ে গেছে। হ্যাঁ, এই সদস্যগণ হইল মাঠে কাজ করবে কোন ব্যাপারে? নিরাপত্তা বিষয়ে কাজ করবে। নিরাপত্তা বিষয়ের দায়িত্ব পালনের জন্য এই সদস্যগণের দায়িত্ব হচ্ছে নিরাপত্তা বিভাগ। আর এই সদস্যগণ তাদের কাজের সময়, কাজের প্রয়োজনে আরও লোকজনকে, অর্থাৎ জনগণ যারা আছে, এই পাড়া মহল্লার যারা সাধারণ অধিবাসী, সাধারণ সদস্য, তাদেরকে যুক্ত করে নিবে। যুক্ত করে নিয়ে সকল কাজে প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে প্রয়োজনীয় কাজ করবে। কাজগুলি কি সেটা আরও পরে ব্যাখ্যা করবে। ঠিক এমনিভাবে পরিবেশ প্রধান, পরিবেশ বিভাগের এখানে যে 7 জন আছে, 6 জন, এই 6 জনকে এনে আমরা নিয়ে নিলাম। ঠিক এমনিভাবে পাড়া মহল্লা খাদ্য বিভাগ প্রধান, ওই যে উপর থেকে খাদ্য বিভাগ প্রধান আসলো, আর আমি এখান থেকে ইব্রাহিম কাউন্সিল, খাদ্য বিভাগ এবং ইসমাইল কাউন্সিল, ইসমাইল কমান্ড, ইসমাইল ব্রিগেড, হাজারা কাউন্সিল, এই সকল সদস্যগণ এখানে নিয়ে আরেকটি গ্রুপ তৈরি করে নিলাম। এই গ্রুপ খাদ্যের জন্য, এই গ্রুপ পরিবেশের জন্য, এই গ্রুপ নিরাপত্তার জন্য, এবং এদের সাথে প্রয়োজন মোতাবেক পাড়ার সাধারণ সদস্যকে যুক্ত করে নেওয়া হবে। এরপরে আসেন দেখেন, একইভাবে আরও বাকি গ্রুপগুলিও তৈরি করা হয়েছে। পাড়ার বস্ত্র বিভাগ প্রধান, বস্ত্র বিভাগীয় গ্রুপ, শিক্ষার গ্রুপ, এবং বাসস্থান এবং স্বাস্থ্য প্রধান, স্বাস্থ্য বিভাগ। এই যে গ্রুপগুলি আমরা করে নিচ্ছি, এই গ্রুপগুলি হলো মাঠ পর্যায়ে, মানে হাতে কাজ করার জন্য, এবং এরা এদের সাথে ব্যবস্থাপনার মাধ্যমে আরো লোকজনকে যুক্ত করে নিবে, নিয়ে কাজ করবে। এখন আমরা কি কি পেলাম? এখন আসেন নিরাপত্তার বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করি। বন্ধুগণ, এই যে এখন ইরানি জাতির জন্য সবচেয়ে বড় প্রয়োজন হইল সার্বিক নিরাপত্তা, সমাজ এবং রাষ্ট্রের নিরাপত্তা। আর এই নিরাপত্তাতে একটা শিশু থেকে নিয়ে, একজন মহিলা থেকে নিয়ে, একজন বৃদ্ধ পর্যন্ত সকল বয়সের সর্বস্তরের মানুষের সক্রিয় সরাসরি সহযোগিতামূলক অংশগ্রহণ চাই। কেউ নীরব থাকা যাবে না, সবাই সরব থাকতে হবে, প্রয়োজনে যুদ্ধ করতে হবে, যার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে নিরাপত্তা বিষয়ে যেখানে যেভাবে সহযোগিতা করা যায়, নিজের জীবনের বিনিময় হইল সে সহযোগিতা করতে হবে। কোনো এজেন্ট যদি কোথাও টের পাওয়া যায় যে কেউ কোথাও কোনো সামান্যতম দেশের বিরুদ্ধে বা সমাজের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে কোথাও কোনো কিছু করার চেষ্টা করতেছে, সাথে সাথে তাকে নিয়ন্ত্রণে নিতে হবে, সাথে সাথে তাকে ধরিয়ে দিতে হবে, সাথে সাথে তাকে প্রশাসনের হাতে সুপর্দ করতে হবে। এটা হলো নিরাপত্তা বিভাগের কাজ। এবং সর্বত্র সব জায়গায় পুরা দেশ যখন এরকম মসজিদ ভিত্তিক সমাজে সুসংগঠিত হয়ে যাবে, তো প্রতিটা শিশু, প্রতিটা বৃদ্ধ, প্রতিটা নারী, প্রতিটা যুবক, প্রতিটা বয়োজ্যেষ্ঠ সবাই এটাতে সক্রিয়ভাবে সর্বত্র শুধু অংশই নিবে না, যুদ্ধের জন্য প্রস্তুত। আর সে যুদ্ধ জীবন রক্ষা করার জন্য না, সে মদিনার সেই ঘটনার সেই ইতিহাসকে আমরা স্মরণ করব। বদর প্রান্তের এই 2 কিশোরকে মুহাম্মদ মুহাম্মদ ইসলাম অনুমতি দিয়েছিলেন যুদ্ধে যাওয়ার জন্য। আমরা জানি, ইতিহাস আমরা জানি। আর সেই 2 কিশোর যদিও তারা শাহাদাত বরণ করেছিলেন, কিন্তু তাদের যে যুদ্ধ, তারা যেই
ভাবে, যে লক্ষ্যে সেখানে যে উদ্দেশ্য, সে তারা যেভাবে যুদ্ধ করেছে, তাদের লক্ষ্য যেভাবে তারা সফল হয়েছে, সেটাই ছিল বদর যুদ্ধের বিজয়ের প্রথম প্রহর এবং সর্বাত্মক এক আত্ম উৎসর্গের নিবেদিত প্রাণের, আল্লাহর জন্য জীবন দানের এক মহান মহানতম চরিত্রের বিকাশ এবং প্রকাশ। আজকে আমরা তাদেরই বংশধর, তাদের এই আখেরি নাসকা। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছে, আখেরিনা মিনহুম লাম্মা ইয়াল হাক্কু বিহিম, সেই আখেরি নাসকা আমরা, সেই আখেরি গণ, যে ইরানি গণ, সমস্ত মুসলমানগণ আজকে সেই কিশোরদের মতো চরিত্র ধারণ করে জীবন উৎসর্গ করে বদরের মতো বিজয় অর্জন করতে হবে। আর ওই বিজয় দিবেন আল্লাহ, বিজয় আল্লাহ তাআলা দিবেন। যেটা আমি আমার ইরানিদের যে তিনি নেতা, আদর্শ পুরুষ, তিনি তার বক্তৃতায় এই কথাই বলছেন যে বিজয় আল্লাহ দিবেন। আর আমরা মাথা নত করবো না, আমরা কারোকে ভয় পাবো না। কারণ মুসলমান এক আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করে না। মুহাম্মদ মুস্তাফা ইসলাম উহুদের যুদ্ধে লাশের নিচে চাপা পড়ছিলেন, কিন্তু এক পরও একটু পিছনে হটেন নাই। তার দন্দান মোবারক শহীদ হয়েছিল, কিন্তু তিনি পালিয়ে যান নাই, তিনি আত্মরক্ষার চেষ্টা করেন নাই। এই চরিত্রই এখন আমাদের। বন্ধুগণ, এর প্রেক্ষিতে যে ব্যবস্থাপনার চিত্র আমি আপনাদেরকে বললাম, এই ব্যবস্থাপনার মাধ্যমে গোটা জাতি, গোটা ইরানবাসী এবং গোটা মুসলিম বিশ্ব যদি এইভাবে মসজিদ কেন্দ্রিক সমাজ ব্যবস্থাতে সুসংগঠিত হয়, তাহলে আমরা শুধু এই আমাদের সুসংগঠিত সমাজ কাঠামো দিয়েই আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দিবেন। যুদ্ধ করে বিজয় অর্জন করতে হবে, বিষয়টা শুধু তা না। নিজেদের কৌশল এবং নিজেদের আত্ম উৎসর্গের যে চরম প্রকাশ এবং বিকাশ, এর মাধ্যমেই আল্লাহ তাআলা, এটা দেখেই আল্লাহ বিজয় দেন। এই জাতিকেই বিজয় দেন যে জাতি এরকম আল্লাহর জন্য, ন্যায়ের জন্য, সত্যের পক্ষে নিজের জীবনকে দান করার জন্য, আত্ম উৎসর্গ করার জন্য সর্বত্র প্রস্তুত থাকেন, যা আজকে ফিলিস্তিনে চলছে। ফিলিস্তিনিরা যেভাবে প্রাণ দিচ্ছে, তাদেরকে আমরা আমাদের সাধ্য অনুসারে সাহায্য করতে পারতেছি না। আমরা বন্দী, আমরা এক বিচ্ছিন্ন বিভাজনশীল রাষ্ট্র ব্যবস্থার মধ্যে পড়ে আছে। এই রাষ্ট্র ব্যবস্থার যারা নাকি পরিচালক, যারা নাকি সেই ইহুদি নাসারাদেরই দূষর হয়ে আছে, তাদেরকে আমরা পরিত্যাগ করব সমাজ ব্যবস্থার মাধ্যমে। এবং সুসংগঠিত সাধারণ জনতা ইরানিদের পাশে শুধু দাঁড়াবে না, তারা নিজেরা নিজেদের দেশ এবং সমাজকে সকল অপকর্ম থেকে, সকল অন্যায় অবিচার থেকে অবমুক্ত করবে। এবং এটা করার জন্য আল্লাহ তাআলার প্রোগ্রাম, এখন এটাই আল্লাহর প্রোগ্রাম। আমি এই বক্তব্য, এটা আল্লাহর প্রোগ্রাম, এটাই এই বক্তব্য আমি দিচ্ছি এই জন্য যে আল্লাহ তাআলার সাথে আমি আমার যে এই 70 বছর জীবনের যে পথ চলা আল্লাহর পথে, আমার যে চেষ্টা তদবির, আমার যে গবেষণা, আমার যে চাওয়া, আমার যে পাওয়া আল্লাহ তাআলার কাছ থেকে,
তার ফলশ্রুতিতে সেই রাস্তার উপর দাঁড়িয়ে, সে মিনারে দাঁড়িয়ে মোহাম্মদ ইসলামের অনুসরণে তার চাদরে, তার আনুগত্যের চাদরে আবৃত হয়ে আমি এই ঘোষণা, এই ধারণা, এই বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছি। বন্ধুগণ, আপনারা কোনোভাবেই ভীত বা পিছপা হওয়ার সুযোগ নাই আমাদের। বন্ধুগণ, এখানে নিচের অংশে আমি আপনাদেরকে বক্তব্যটি শোনানোর পর আমি থেমে যাব। এই যে এখানে দেখেন একটি আইডি পত্র বা পরিচয় পত্রের একটা নমুনা আমি তৈরি করে এখানে দিয়েছি। এখানে পরিচয় পত্রের নমুনাতে আছে, এখানে বাংলা ভাষায় আমি করেছি, ইংরেজিতেও করেছি। থানা বা স্থানীয় পরিবার, এটা প্রথম, অর্থাৎ একটা অনেকগুলি পাড়া মহল্লা মিলিত হয়ে একটা থানা আমাদের এলাকায় বা আমাদের গ্রাম বাংলার থেকে নিয়ে যে আমাদের শহর বাংলার আনাচে কানাচে সর্বত্র মসজিদ আছে এবং সব মসজিদগুলি কেন্দ্র করে আবার প্রত্যেক এলাকাকে বিভাজিত করা আছে, থানা হিসাবে ভাগ করা আছে। যেমন আমি আমার ভৈরব থানার একজন বাসিন্দা, আমার পার্শ্ববর্তী থানা কুলিয়ারচর থানা। ঠিক এমনিভাবে অন্যদিকে আরো অন্যান্য, যেমন আমি এদিকে বিভিন্ন থানা আছে, আশুগঞ্জ থানা আছে, সেদিকে আরো থানা আছে, কিন্তু প্রত্যেকটা থানার অধীন যে সমস্ত পাড়া মহল্লাগুলি আছে, যেগুলি মসজিদ কেন্দ্রিক, যা আমি পূর্বের থেকে বলছি, প্রত্যেকটা মসজিদ কেন্দ্রিক জনগণ তাদের মসজিদকে কেন্দ্র করে যে নির্বাচনের কথা আমি বলে আসলাম, সে নির্বাচন মাধ্যমে যে সিস্টেমটা দাঁড়াবে, যে পাড়া মহল্লা পরিষদ দাঁড়াবে, তাদের দ্বারা একটা পরিচয় পত্র, অর্থাৎ এখানে থাকবে কি কি অনুষঙ্গ, সেই থানার নাম থাকবে, সেই পাড়া মহল্লার নাম থাকবে, তারপরে সে ব্যক্তির পরিচয় থাকবে, ব্যক্তির আয় ব্যয় থাকবে, ইত্যাদি ইত্যাদি যা এখানে লেখা আছে। এই সমস্তগুলি প্রত্যেকটা শিশুর থেকে নিয়ে প্রত্যেকটা নারী পুরুষ সকলেই এরকম একটা পরিচয়পত্র তাদের পাড়া মহল্লাতে, এটা জাতীয় পরিচয়পত্র না, জাতীয় পরিচয়পত্র আলাদা, এই পাড়া মহল্লার একটা পরিচয়পত্র তারা প্রত্যেকেই তৈরি করে নেবে। এই যে এখানে এই বিষয়ে আমি লিখছি এই অংশটুকুতে, নিজেদের মাতৃভাষায় ও ইংরেজিতে একই কার্ডের, অর্থাৎ একটা কার্ড বা পরিচয়পত্র মধ্যে দুদিকে তথ্য সমূহ লিখতে হবে। একটি পাড়া বা মহল্লার নামের সাথে থানা বা স্থানীয় কর্তৃপক্ষের নাম পরিচয়, সাথে ব্যক্তির পরিবারের সকল তথ্য যুক্ত করতে হবে। নিজ বাড়ির বাহিরে শিশু থেকে বৃদ্ধ সকলকেই পরিচয়পত্রটি সাথে রাখতে হবে। নিজ বাড়ি বলতে যে পাড়া মহল্লাতে সে বাস করে সেখানে তো তার নিজ বাড়ি, কিন্তু এর বাহিরে কোথাও সে যে যাওয়া আসা করতে হলে তাকে এই পরিচয়পত্রটা, তার সে কোন পাড়া মহল্লার অধিবাসী তার পরিচয়পত্র সে সাথে রাখতে হবে। ভিন্ন অঞ্চল বা ভিন্ন দেশের নাগরিককে 3 দিনের অধিক কোনো অঞ্চলে থাকতে হলে সেই স্থানে তার জিম্মাদার বা মেহজবানের মাধ্যমে স্থানীয় পাড়া মহল্লার স্থায়ী বাসিন্দার অনুকূল, অর্থাৎ যে স্থায়ী বাসিন্দার কাছে সে আসছে বা থাকবে তার অনুকূলে অস্থায়ী পরিচয়পত্র বাধ্যতামূলক গ্রহণ করতে হবে। অর্থাৎ বাহিরের কোনো ব্যক্তি আইসা যাতে তার ইচ্ছা মতো সে বিচরণ করতে না পারে, আর যদি তাকে বিচরণ করতে হয় তাহলে তাকে তার একটা পরিচয়পত্র, সে কোথায় আসছে, কেন আসছে, কার কাছে আসছে, সমস্ত তথ্য দিয়ে একটি পরিচয়পত্র সে বহন করতে হবে এবং জাতীয় নিরাপত্তা বিভাগকে এই সকল তথ্য সরবরাহ করতে হবে। এটা কে করবে? এই যে পাড়া মহল্লা পরিবার কর্তৃপক্ষ করবে। একই সময়ে পাড়া মহল্লাবাসীর সকলের দায়িত্ব হবে পরস্পরের প্রতি তীক্ষ্ণ নজর, অর্থাৎ কেউ কাউকে আমি বিশ্বাস করি অবিশ্বাস করি এটা না, আমি কি করতেছি আপনি, অর্থাৎ আমার প্রতিবেশী আমার উপর নজর রাখবে এবং আমি আমার প্রতিবেশীর উপর নজর রাখবো যে তিনি কি করতেছেন এবং তার চারপাশে কারা ঘোরাফেরা করতেছে। এইভাবে সার্বক্ষণিক একটা তীক্ষ্ণ নজরদারিতে থাকবে সমাজ এবং কোনো সমস্যার একটু আভাস পাওয়ার সাথে সাথে আমরা পাড়া মহল্লা পরিবার কর্তৃপক্ষ যিনি আছেন কর্তৃপক্ষকে আমরা ইনফরমেশন দিব, তাকে জানাবো
এবং তিনি প্রয়োজন মনে করলে তার নিরাপত্তা বিভাগ দিয়ে সেটা তদন্ত এবং যাচাই বাছাই করবেন, এরপরে তা থানা কর্তৃপক্ষকে জানাবেন, এরপরে জাতীয় কর্তৃপক্ষের হাতে এই সমস্ত তথ্য চলে যাবে এবং জাতীয় সিদ্ধান্ত মোতাবেক সকল কিছু পরিচালিত, জাতীয় সরকারি রাষ্ট্রীয় সিদ্ধান্ত যেটা, যে সিদ্ধান্ত অনুসরণ করেই আমরা কাজ করব। শুধু পাড়া মহল্লাবাসী নিজেদের মতো করে কিছু করতে পারবে না, কারণ আমরা একটা জাতি, আমরা একটা রাষ্ট্র, আমাদের একটা রাষ্ট্রসত্তা আছে। অর্থাৎ ইরানি জাতির যে রাষ্ট্রসত্তা আছে, যে সরকার ব্যবস্থা আছে, যে আইন নিয়ম নীতি আছে, যে সংবিধান আছে, বিধিবিধান আছে, প্রত্যেককেই তা মেনে চলতে হবে, তার বাইরে যায় কেউ কিছু করতে পারবে না। বন্ধুগণ, এই বিষয়টাকে এইভাবে যখন করা হবে, তখন নিরাপত্তার বিষয়টি 100% এনশিওর হয়ে যাবে, নিশ্চিত হয়ে যাবে। একই সাথে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা যে অনুষঙ্গগুলি আছে সমাজে, আমরা ওই যে গ্রুপগুলি আমি তৈরি করে দিয়েছি, এই গ্রুপগুলি প্রত্যেক কার বাড়িতে খাদ্য নাই, কে অতিরিক্ত খাচ্ছে, বা কার খাদ্য নষ্ট হচ্ছে, বা খাদ্য বিষাক্ত হচ্ছে কিনা, খাদ্যর যার অভাব আছে তাকে কিভাবে কর্তৃপক্ষ, অর্থাৎ পাড়া মহল্লা পরিবার কর্তৃপক্ষ তার খাদ্য কিভাবে সংস্থান করবে, ব্যবস্থা করবে, এই সমস্ত কিছু নিয়ে কাজ করবে। কারো যদি বাসস্থানের সমস্যা থাকে, সেই বাসস্থানের সমস্যা সকল পাড়াবাসী সকলে মিলে কর্তৃপক্ষের অধীন হয়ে, অর্থাৎ ব্যবস্থাপনা যে আমরা নির্বাচনের মধ্যে তৈরি করছি তার অধীন, তার উদ্যোগে, তার ব্যবস্থাপনার মাধ্যমে এই সমস্ত কিছু সমাধান করতে হবে। প্রত্যেকটা হাত, খাদ্য, স্বাস্থ্য, বস্ত্র, কারো অসুস্থ থাকলে তার জন্য সকলে সক্রিয়ভাবে সহযোগিতা, যে কোনো সকলে, তার সেবা শুশ্রূষা থেকে নিয়ে সকল প্রকার সহযোগিতা, প্রত্যেকটা খাত এইভাবে কাজ করবে। তখন এই পাড়াটা, এই মহল্লাটা এবং প্রত্যেকটা বাড়ি এক একটা বাগানের মতো, অর্থাৎ মানুষগুলি সচেতন হবে, পরস্পরের প্রতি দায়িত্বশীল হবে এবং আল্লাহর জন্য নিজের জীবন এবং সমস্ত কিছুকে উৎসর্গ করার জন্য প্রস্তুত থাকবে। এই বিষয়টা যখন হয়ে যাবে, যে সমাজে হবে, যে রাষ্ট্রে হবে, সেই রাষ্ট্র আল্লাহ তাআলার ফজলে নিরাপদ হবে। ইরানি জাতির আজকে এটা একান্ত প্রয়োজন, এবং আমি ইরানি জাতিকে এই বিষয়ের দিকে মনোযোগ দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং তাদের কাছে এই জিনিস আমি পৌঁছানোর জন্য সর্বাত্মক চেষ্টায় নিয়োজিত থাকব। আর যারা এই বিষয়ে সহযোগিতা করতে পারেন সকলেই সহযোগিতা করবেন। আল্লাহ হাফিজ।